বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারিক আদালতের শুনানি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। ফরমাল চার্জে আমরা মোট 5টি অভিযোগ এনেছি। সাক্ষীর সংখ্যা হচ্ছে 81 জন। তথ্যসূত্র মোট 5 খণ্ডে 2018 পৃষ্ঠা। জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ মোট 8 খণ্ডে 4005 পৃষ্ঠা। শহীদদের তালিকা 10 খণ্ডে মোট 8747 পৃষ্ঠা। মোট 2724 পৃষ্ঠা। সর্বমোট ডকুমেন্টের পরিমাণ হচ্ছে 8747 পৃষ্ঠা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের সূচনা করেন। মোট 81 জন সাক্ষীর সাক্ষ্যসহ 135 পাতার 5টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন তিনি। প্রত্যক্ষদর্শী ও জীবিত ভিকটিমদের সাক্ষ্য, অপরাধ সংঘটনের সময় ধারণকৃত ভিডিও ফুটেজ, ড্রোন এবং সিসিটিভি ফুটেজ, আসামিগণের মধ্যে টেলিফোন সংলাপের অডিও ক্লিপস, ডিজিটাল এভিডেন্স সমূহের ফরেনজিক রিপোর্ট, আসামিগণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য, ছবি এবং ভিডিও ইত্যাদি। মাননীয় আদালত এই বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা। শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও অভিযুক্ত করা হয়। তবে আদালতে শেখ হাসিনা সহ অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী দেওয়া হয়নি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন। শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশ কি, অভিযোগে কি বলা হয়েছে, পরবর্তী বিচার প্রক্রিয়া কি হবে, এসব নিয়ে আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। সঙ্গে আছেন সহকর্মী বিবিসি সাংবাদিক জান্নাতুল তানভি। তানভি, স্বাগত আপনাকে। তার সঙ্গে কথা হবে। আলোচনা শুরুর আগে আপনাদের জানিয়ে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ খবর এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, এছাড়াও যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে। তানভি, আপনি তো এই খবরটির দিকে নজর রাখছিলেন। আপনার কাছ থেকে জানবো যে আদালতের নির্দেশ কি ছিল এবং অভিযোগে কি বলা হয়েছে ইত্যাদি, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আদালতের পরিবেশ আপনি কেমন দেখেছেন। ধন্যবাদ রমা। আজকে আসলে এই মামলাটি সাধারণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হয় 10:30, সকাল 10:30। আজকে সকাল বেলা 12টায় বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং বিচার কার্যক্রম 12টায় আদালত বসেছে। এরপর যেটি হয়েছে যে আদালতে প্রচুর আইনজীবী ছিলেন এবং যারা এই মামলাটির বিচার কাজ পরিদর্শন করতে এসেছিলেন এরকম অনেক আইনজীবী ছিলেন। অর্থাৎ এই মামলার সাথে জড়িত আইনজীবী ছাড়াও সাধারণ আইনজীবীরাও আজকে আদালতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। আজকে যেটি দেখা গেছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত গঠিত হয়েছিল 2010 সালে, যেটি 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করার জন্য। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগে যাদের বিচার হয়েছিল, যে জামায়াত নেতাদের বিচার হয়েছিল, আজকে তাদের বেশ কয়েকজন সন্তানকে আদালতে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে দেখা গেছে। এবং তারা প্রসিকিউশন যেই সাইডটিতে বসেন, অর্থাৎ ডান পাশে, আমরা যেটা আসলে অনেক সময় দেখি যে খুব স্বাভাবিকভাবে একটি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, যখন প্রসিকিউশন বিভাগ থাকে তারা ট্রাইব্যুনালের ডান দিকে বসেন এবং বাম দিকে আসামি পক্ষের জন্য উপস্থিত থাকে। যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে আজকে আসামি পক্ষের আইনজীবী থাকার সুযোগ নেই। পরবর্তীতে যখন প্রক্রিয়াগুলো আরেকটু এগোবে তখন আসলে আসামি পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত থাকবেন। এবং আজকে যেটি আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমের অনেক সাংবাদিক এবং যারা সাধারণ আইনজীবী তারাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এবং পুরো সময়টা 12টা থেকে প্রায় 2:10 পর্যন্ত, যতক্ষণ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম ছিল ততক্ষণ পর্যন্ত তারা ট্রাইব্যুনালে ছিলেন। এবং পরবর্তীতে যখন এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং আদেশের পর তারা ট্রাইব্যুনাল ত্যাগ করে চলে যান। তানভি, যে অভিযোগগুলো আনা হয়েছে সেখানে আসলে কি বলা হয়েছে?
যে শেখ হাসিনা সহ যে 3 জন এই মামলার আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ যে মোটা দাগে যে 5টি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, সম্পৃক্ততার, সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে সুনির্দিষ্ট হত্যার যে অভিযোগ আনা হয়েছে সেটি 13 জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই 5টি অভিযোগের মধ্যে। কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরুতেই যখন সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে 1400 জনকে হত্যা করা হয়েছে, অর্থাৎ 1400 জনকে হত্যা করা হয়েছে এবং 25,000 মানুষকে আহত করা হয়েছে। তিনি ট্রাইব্যুনালে এই অভিযোগটি করেছেন। কিন্তু যে 5টি অভিযোগ রয়েছে সেগুলোতে আমরা যেটি দেখেছি যে 13 জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শুরুতে যেটি চিফ প্রসিকিউটর তিনি প্রথম যে অভিযোগটি আনা হয়েছে সেই অভিযোগে যেটা বলা হয়েছে, গত বছরের 14ই জুলাই প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনটি করেছিলেন সেইখান থেকেই মূলত এই আন্দোলনের প্রতি আন্দোলনকে দমাতে চেয়েছেন এবং তিনি আন্দোলনকে আরো উস্কে দিয়েছেন। উস্কানির যে অভিযোগটি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে সেখানে তিনি রাজাকারের নাতিপুতি, রাজাকারের বাচ্চা বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের এবং এর মাধ্যমে আন্দোলনটি আরো বিস্ফোরণ ঘটায় বলে প্রথম অভিযোগে বলেছেন। এবং ওই যে সংবাদ সম্মেলনটি, সেই সংবাদ সম্মেলনের পরবর্তী যে প্রক্রিয়াগুলো, বিভিন্ন সময় আন্দোলনকে দমানোর জন্য যে প্রক্রিয়াগুলো, সেটিও এই 5টি অভিযোগের মধ্যে চিফ প্রসিকিউটর উল্লেখ করেছেন। এবং আমি একটু বলতে চাই যে 3টি অভিযোগে যে সুনির্দিষ্ট হত্যার অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার অভিযোগ, আশুলিয়াতে 5টি মরদেহ এবং একজনকে জীবিত, একজনকে ওই 5 জনের সাথে 5টি মরদেহের সাথে পুড়িয়ে মারার অভিযোগ আনা হয়েছে এবং রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছিল সেই অভিযোগটিও শেখ হাসিনা সহ এই 3 জনের বিরুদ্ধে আনা হয়েছে। এবং এইসব অভিযোগের পাশাপাশি অন্য যে 5টি অভিযোগ রয়েছে এগুলোতে মূলত মূল যে তাদের বিরুদ্ধে অভিযোগ সেগুলো হচ্ছে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং ষড়যন্ত্র, পরিকল্পনা, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগগুলো। এই 5টি অভিযোগের মধ্যে মোটা দাগে এই অভিযোগগুলোকে মূলত তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তানভি, আদালতের নির্দেশ কি? আজকে একটু যে অভিযোগগুলো ছিল সেইখানে একটি অভিযোগে যেটি চিফ প্রসিকিউটর বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সময় লেথাল উইপেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই আদালত তার কাছে যখন আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো দাখিল করেছিলেন, চিফ প্রসিকিউটরের কাছে আসলে আদালত জানতে চেয়েছিলেন আসামিদের স্ট্যাটাস কি। চিফ প্রসিকিউটর আদালতকে যেটি জানিয়েছিলেন যে 3 জনের যে বিচার শুরু হবে তার মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন তিনি গ্রেফতার রয়েছেন এবং তারা আদালতকে জানিয়েছেন যে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য এবং যিনি গ্রেফতার রয়েছেন তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। পরবর্তীতে আদালত যে আদেশ দিয়েছে, আনুষ্ঠানিকভাবে যে 5টি অভিযোগ আজকে দাখিল করা হয়েছে সেগুলোকে আদালত আমলে নিয়েছেন এবং যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং চৌধুরী আব্দুল্লাল মামুনকে এই মামলাটিতে গ্রেফতার দেখিয়েছেন এবং পরবর্তী 16ই জুন অর্থাৎ ঈদের পরে 16ই জুন এই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এটি আসলে যেটি হবে যে পরবর্তী 16ই জুন এই আসামিদেরকে আদালতে উপস্থিত থাকতে হবে। এই মামলার তাহলে পরবর্তী বিচার প্রক্রিয়া আসলে কি হবে? আমি যেটা বললেন যে 16ই জুন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ওই দিন যে 3 জন আসামি তাদেরকে আদালতে হাজির করতে হবে। যিনি অলরেডি গ্রেফতার আছেন, এই মামলায় এখন গ্রেফতার দেখানো হয়েছে, তাকে আদালতে হাজির করতে হবে এবং বাকি 2 জন যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে তাদেরকেও আদালতে হাজির করতে হবে। ফলে পরবর্তী প্রক্রিয়া হিসেবে যদি শেখ হাসিনা অথবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আদালতে হাজির না হন, সেক্ষেত্রে আসলে একটা যেটি বিচারিক প্রক্রিয়া রয়েছে তাদের বিরুদ্ধে পলাতক দেখিয়ে বিচার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয় সাধারণত ট্রাইব্যুনালে এবং যিনি গ্রেফতার রয়েছেন তার বিরুদ্ধে তার উপস্থিতিতেই এই মামলার বিচার কার্যক্রম চলবে এবং এই যে প্রক্রিয়াটুকু, যারা পলাতক তাদেরকে পলাতক দেখিয়ে বিচার কাজ শুরু করা এবং যিনি আছেন তাকে তার উপস্থিতিতে বিচার শুরু হওয়া, এর পরের ধাপটি মূলত হচ্ছে যে অভিযোগগুলো আজকে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে এই অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। মূলত যেদিন অভিযোগ গঠন করা হবে এই মামলা
মামলায় যে 5টি অভিযোগ আনা হয়েছে, অভিযোগ গঠনের যেদিন করা হবে সেদিন থেকেই মূলত বলতে হবে যে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গেছে অভিযোগ গঠনের পর। তার মানে এখন যে প্রক্রিয়াটি রয়েছে 16ই জুন যেটি হবে, যারা হাজির হবেন না তাদেরকে পলাতক দেখানো হবে, তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু নির্দেশ দেওয়া হতে পারে এবং যিনি পলাতক রয়েছেন তার উপস্থিতিতে বিচার কাজ শুরু, এবং পরবর্তী ধাপে অভিযোগ গঠন শুনানির জন্য আদালত একটি নির্ধারিত সময় দেবেন। ধন্যবাদ তানভি আপনাকে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলে আবার বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। শনিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়মিত সামরিক আপডেটে বলা হয়, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কিছু রকেট নিক্ষিপ্ত হয়েছে। এসব রকেট খোলা জায়গায় পড়েছে বলে দাবি করেছে আইডিএফ। গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী অবৈধ ইহুদি বসতিতে বিপদ সংকেত বাজানো হয় বলে জানিয়েছে আল জাজিরা। দখলদার সেনাবাহিনীর মতে নিরিম ও আইন হাসলোসার বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, মার্কিন প্রস্তাব অনুযায়ী তারা 10 জন জীবিত বন্দী এবং 18 বন্দীর লাশ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে রাজি আছে। তবে যুক্তরাষ্ট্রকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সহায়তার অবাধ প্রবাহের গ্যারান্টি দিতে হবে। বিবিসি বলেছে, হামাস এমনভাবে প্রতিক্রিয়া দিয়েছে যাতে মার্কিন প্রস্তাব গ্রহণ করা হয়েছে নাকি প্রত্যাখ্যান করা হয়েছে তার কোনোটি স্পষ্ট নয়, কারণ যে শর্তের ভিত্তিতে হামাস প্রতিক্রিয়া দিয়েছে সেগুলো আলোচিত মার্কিন প্রস্তাবে নেই। শনিবার হামাসের বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে তারা মধ্যস্থতাকারীদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন। উইটকফের প্রস্তাবের সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্তে এসেছেন বলে জানান তারা। বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাবের লক্ষ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা। হামাস জানায়, জাতীয় পর্যায়ে আলোচনা সম্পন্ন করার পরই আমরা এই সিদ্ধান্তে এসেছি। সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে জানান, হামাস প্রস্তাবে কিছু সংশোধনীর কথা বলেছে, তারপরও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, প্রস্তাবিত মার্কিন চুক্তিতে যুদ্ধ বন্ধের কোনো নিশ্চয়তা নেই। শনিবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাস স্টিভ উইটকফের সর্বশেষ প্রস্তাবের সঙ্গে সমন্বয় করে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেন, তারা উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং ইসরায়েলের প্রতিক্রিয়া প্রস্তাবিত চুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি যুক্তরাষ্ট্রের দূতের বিরুদ্ধে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তোলেন। রয়টার্সকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যে পরিবর্তন চাচ্ছে তার মধ্যে রয়েছে 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে 3 ধাপে বন্দি বিনিময় সম্পন্ন করা এবং ত্রাণ বিতরণ গাজার আরও এলাকায় বিস্তৃত করা। এছাড়াও হামাস একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়ার নিশ্চয়তা চায়। খবরে বলা হয়, গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হলেও গভীর মতপার্থক্যের কারণে কোনো সমাধান আসেনি। ইসরায়েল বলছে, যুদ্ধ থামাতে হলে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে, ভেঙে ফেলতে হবে তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামো। অন্যদিকে হামাস বলেছে, তারা অস্ত্র সমর্পণ করবেন না, বরং ইসরায়েলকে গাজা থেকে সেনা সরাতে হবে এবং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। হামাসের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সবসময়ের মতো যুদ্ধ বন্ধ এবং পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের দাবি উত্থাপন করেছে হামাস। তাদের উচিত আলোচনার ভিত্তি হিসেবে আমাদের উত্থাপিত কাঠামো গ্রহণ করা, যাতে আমরা চলতি সপ্তাহেই কাজ শুরু করতে পারি। তিনি আরও বলেন, এটি একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে পারি, যেখানে জীবিত বন্দীদের অর্ধেক এবং মৃতদের অর্ধেক তাদের পরিবারের কাছে ফিরে আসবেন, এবং এটিকে ভিত্তি ধরে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য আন্তরিকতার সঙ্গে বাস্তবসম্মত আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে বলেছেন, এই প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য এবং এর মাধ্যমে পরিস্থিতিকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে। বন্দীদের ফিরিয়ে আনা এবং হামাসের পরাজয়ের জন্য ইসরায়েল পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান তিনি।
দখলদার ইসরায়েলের বাধার কারণে ফিলিস্তিনের পশ্চিম তীরে যেতে পারেননি সৌদি আরব সহ 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিশর ও জর্ডানের মন্ত্রীদের বৈঠকের কথা ছিল। তাদের সঙ্গে আরব লীগের মহাসচিবেরও থাকার কথা। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। 6 পররাষ্ট্রমন্ত্রী এই ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইসরায়েল পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হন। ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু সরকারের ঔদ্ধত্য ফুটে উঠেছে বলেও জানিয়েছে জর্ডান। ইসরায়েল শুক্রবার রাতে ঘোষণা দেয়, তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো ধরনের সহযোগিতা করবে না। অধিকৃত পশ্চিম তীরের স্থল ও আকাশ পথের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকায় তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশির সেখানে যাওয়া সম্ভব নয়। ইসরায়েলের এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ বা পিএ একটি উস্কানিমূলক বৈঠকের আয়োজন করতে যাচ্ছিল। ইসরায়েল এমন কোনো পদক্ষেপে সহযোগিতা করবে না যা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সব ধরনের চুক্তির লঙ্ঘন বন্ধ করতে হবে। এর মাধ্যমে তিনি ঠিক কোন কোন চুক্তির কথা বলেছেন তা স্পষ্ট নয়। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে হামাসের হাতে থাকা বন্দীদের মধ্যে 20 জন নিহত হয়েছেন। এছাড়া কমপক্ষে 54 জন ইসরায়েলি বন্দীর জীবনকে বিপন্ন করে তুলেছে 1.5 বছরেরও বেশি সময় ধরে চলমান দখলদার বাহিনীর অভিযান। ইসরায়েলি দৈনিক হারেৎজের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া বিমান হামলা সহ ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে বন্দীদের মৃত্যু হয়েছে অথবা তাদের অবস্থানের কাছাকাছি সামরিক কার্যকলাপের কারণে বন্দীদের হত্যা করা হয়েছে। হারেৎজের এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি ইসরায়েল ও হামাস। একটি সামরিক সূত্র হারেৎজকে জানিয়েছে, যত বেশি হামলা হবে ঝুঁকি তত বেশি বাড়বে। এতে বাকি বন্দীদের জীবনও বিপন্ন হতে পারে। গাজায় নির্বিচার হামলার কারণে বন্দীদের প্রাণহানি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ কারণে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে নিয়মিত বিক্ষোভ হচ্ছে তেল আবিব সহ বিভিন্ন শহরে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি সংস্থার মাধ্যমে পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় দখলদার বাহিনীর গুলিতে ত্রাণ নিতে যাওয়া 31 জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা এবং মধ্য গাজার নেতজারিম করিডোরে মার্কিন সমর্থিত একটি সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এতে রাফায় 30 জন এবং নেতজারিমে 1 জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় 20 মাস ধরে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 54,381 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন সুসংহত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, শত্রুদের আমরা পরাজিত করেছি, অথচ তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকের চোখেই ছিল কল্পনার বাইরে। তাছাড়া পাকিস্তান কখনো ভারতের বেয়াদবি সহ্য করবে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই জয় আমাদের ইতিহাসের একটি গৌরবময় মুহূর্ত। তিনি বলেন, পাকিস্তান এখন উঠছে, কারণ একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারে আসার পর অর্থনৈতিক উন্নয়ন, এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেনাবাহিনীর কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে ভারত বিস্মিত ও স্তম্ভিত হয়েছে। অপারেশন বুনিয়ানুন মারসুস শত্রুর প্রতিরক্ষা বলয় ভেঙে দিয়েছে এবং তাদের সামরিক শ্রেষ্ঠত্বের কল্পকাহিনী ধুলোয় মিশিয়ে দিয়েছে। শেহবাজ বলেন, পাকিস্তানের প্রতি হুমকি এখন আর শুধু সামরিক নয়, এগুলো এখন সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপে ফেলা, ভুয়া প্রচার ও হাইব্রিড যুদ্ধের মতো বহু স্তরের। তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান শুধু উপযুক্ত জবাবই দেয়নি, বরং পাল্টা কৌশল দিয়ে ভারতকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। বক্তৃতায় শেহবাজ সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক অবস্থানকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। ভারত এই পানি বন্টন চুক্তিকে স্থগিত করার ঘোষণা দিয়েছে। শেহবাজ নয়াদিল্লির এই পদক্ষেপকে রেডলাইন হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দেন, পাকিস্তান কখনো ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না। যেদিন শেহবাজ ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করলেন, সেদিনই ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান
এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো নিজেদের যুদ্ধ বিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এ নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের 6টি যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও ভারত তা অস্বীকার করে আসছিল। বর্তমান সময়ের আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় তাদের পরিবর্তনশীল সম্পর্ক। তবে রাশিয়া আর আমেরিকা কিন্তু সবসময় একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল না। দুই দেশের 200 বছরের বেশি সময়ের সম্পর্কের গুরুত্বপূর্ণ বাঁকগুলো কী ছিল, চলুন জেনে নিই। তৎকালীন রুশ সাম্রাজ্য আর যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের শুরু 1809 সালে। তখনও আলাস্কার মালিকানা রাশিয়ার কাছে, এমনকি রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের লাগোয়া সীমান্তও ছিল, যে অঞ্চলটিকে বর্তমানে সবাই ক্যালিফোর্নিয়া নামে চেনে। দুই দেশের মধ্যে বাণিজ্য সে সময় বৃদ্ধি পায়, বিশেষ করে ভেড়ার পশম আর নিত্যপণ্যের ক্ষেত্রে। সে সময় দুই দেশ একে অপরকে সমর্থনও করত। 1860-এর দশকে আমেরিকার গৃহযুদ্ধের সময় তাদের বন্দরের নিরাপত্তা দিতে রাশিয়া যুদ্ধ জাহাজও পাঠিয়েছিল। 1867 সালে রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় $7.2 মিলিয়ন, এখনকার হিসেবে যা প্রায় $155 মিলিয়ন সমতুল্য। এর পরের কয়েক দশকেও দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত হয়নি। এরপর 20 শতকের শুরুতে সব বদলে যায়। 1917 সালের মধ্যে রুশ সাম্রাজ্যে অস্থিরতা শুরু হয়। বলশেভিকরা ক্ষমতা দখল করে, তৈরি করে বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্র। এরপরই নতুন সৃষ্ট সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার নীতিগত চিন্তাধারা আলাদা হয়ে যায়। শুরু হয় কমিউনিজম আর ক্যাপিটালিজমের দ্বন্দ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অল্প সময়ের জন্য অবশ্য দুই দেশ বৈরিতা ভুলে একসাথে যুদ্ধ করে। দুই পক্ষেরই শত্রু নাজি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করতে স্ট্যালিন আর রুজভেল্ট জোট বাঁধলেও সেটি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় আমেরিকা রাশিয়া স্নায়ুযুদ্ধ। In the Baltic to Trieste in the Adriatic, an iron curtain has descended across the continent. পূর্ব আর পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিশ্ব। উত্তেজনাও বাড়তে থাকে দ্রুতই। দুই দেশ সেনাজোট তৈরি করতে থাকে, শুরু হয় অস্ত্রের প্রতিযোগিতাও। 1962 সালে এক পর্যায়ে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দেয় যখন কিউবান মিসাইল সংকটে দুই দেশই পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে চলে আসে। So missiles of 1,500 miles range and more were pointing at American cities. I call upon Chairman Khrushchev to abandon this course of world domination and to join in an historic effort to end the perilous arms race. পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি হলেও আস্তে আস্তে তা প্রশমিত হয়। এরপর শুরু হয় অস্ত্রের মজুত কমানোর প্রচেষ্টা এবং পরবর্তী কয়েক দশকে একের পর এক অস্ত্র নিয়ন্ত্রণ যুগ কার্যকর হতে শুরু করে। কিন্তু 70-এর দশকের শেষ ভাগে সোভিয়েত সিস্টেমের ফাটল সামনে আসা শুরু করে। পশ্চিমা দেশগুলো ধনী হতে থাকে আর রাশিয়ার জীবন চালানো দিন দিন কঠিন হয়ে পড়ে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সরকার বিরোধী অভ্যুত্থানে সমর্থন দিয়ে সেখানে হামলা করে। ওই যুদ্ধ 6 মাস চলার কথা থাকলেও তা 1988 পর্যন্ত দীর্ঘায়িত হয়। যে যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যেমন খরচ হয়েছিল, তেমনি সেটি তাদের জন্য বিব্রতকর ছিল। দুর্বল হতে শুরু করে ইউএসএসআর। আর সে সময় সংস্কারপন্থী মিখাইল গর্বাচেভ ক্রেমলিনে থাকায় সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার সুযোগও তৈরি হয় পূর্ব ইউরোপের। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়, শেষ হয় স্নায়ুযুদ্ধ। পরবর্তী দশকে ওয়াশিংটন আর মস্কোর মধ্যে সম্পর্কের উষ্ণতা কিছুটা বাড়ে। দুই দেশের মধ্যে মহাকাশ, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সহযোগিতা বাড়ে, G7 G8-এ রূপান্তরিত হয়। কিন্তু নতুন গণতান্ত্রিক রাশিয়ায় অভ্যন্তরীণ সংঘাত আর অর্থনৈতিক মন্দার মতো সমস্যাও তৈরি হয়। আর কয়েক বছরের মধ্যেই পরমাণু অস্ত্র আর পূর্ব ইউরোপে নেটোর বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে আবারও তিক্ততা শুরু হয়। 90-এর দশক শেষে নতুন শতাব্দীতে তৈরি হয় নতুন ধরনের চ্যালেঞ্জ। সাবেক KGB অফিসার ভ্লাদিমির পুতিন মস্কোর ক্ষমতায় আসেন এবং ওয়াশিংটনের নেতৃত্বে আসেন জর্জ ডব্লিউ বুশ। স্বল্প সময়ের জন্য দুই দেশের সম্পর্কে উন্নয়ন হয়। 2001-এর 11 সেপ্টেম্বরের পর দুই দেশ সন্ত্রাস বিরোধী কার্যক্রমেও কিছুদিনের জন্য একসাথে কাজ করে। কিন্তু এই সুসম্পর্ক বেশি দিনের জন্য স্থায়ী হয়নি। পুতিনের মিশন ছিল রাশিয়াকে আবারও সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করার। 2014 সালে ইউক্রেন থেকে ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করে রাশিয়া। আন্তর্জাতিকভাবে রাশিয়া ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্র আরোপ করে নানা ধরনের নিষেধাজ্ঞা। এরপর সিরিয়ায় বাশার আল আসাদের সাথে সম্পর্ক জোরদার করে পশ্চিমাদের আবারও হতাশ করেন পুতিন। 2016 সালের মার্কিন নির্বাচনও প্রভাবিত করার অভিযোগ ওঠে পুতিনের বিরুদ্ধে, তবে তা অস্বীকার করেন তিনি। এরপর পুরো পশ্চিমা বিশ্ব পুতিনের বিরুদ্ধে একজোট হয় 2022-এর ফেব্রুয়ারিতে, যখন তিনি ইউক্রেনে হামলা শুরু করেন। বিশ্বে আবারও পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। Top officials of leading NATO countries are making aggressive statements about our country.
нашей страны. Therefore, I'm ordering the Minister of Defence and the Chief of the General Staff to put the strategic nuclear forces on special alert. প্রেসিডেন্ট বাইডেনের সময়সীমার শেষ দিকে আমেরিকা রাশিয়ার সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। A dictator bent on rebuilding an empire will never erase a people's love for liberty. For God's sake, this man cannot remain in power. কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতায় পুতিনই ছিলেন। ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে থাকা অবস্থায় 5 জন মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তন হন। ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসায় দুই দেশের মধ্যে সফরের কথা যেমন চলছে, তেমনি একে অপরের প্রশংসাও চলছে। কিন্তু দুই নেতাই যখন সম্পূর্ণ ভিন্ন নৈতিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিক নেতৃত্ব চায়, তখন বহু বছর ধরে চলে আসা শত্রুভাবাপন্ন সম্পর্ক উন্নয়ন যে শুধু উষ্ণ বাক্য বিনিময়ে সম্ভব নয়, তা একরকম নিশ্চিত। ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া 208 নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাশিম বাজার কুঠি। ওই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থা সহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়না ঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো ওই বাড়িতে। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু তাই নয়, প্রতিরক্ষা ক্রয়ের অর্থাৎ ডিফেন্স পারচেজের কাজ কে পাবে, ভাগ বাটোয়ারা হবে কিভাবে, বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সবই নির্ধারণ করা হতো ওই বাড়িতে। তেমনি সশস্ত্র বাহিনীর বদলি পদোন্নতি নির্ধারণ করা হতো এখান থেকেই। তারেক সিদ্দিক শেখ রেহানার দেবর। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারেক সিদ্দিকের সাংকেতিক নাম জিটি অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারেক সিদ্দিক পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়িটি বৈধভাবে দেয়া হয়েছিল। ওই বাড়িতে 38 বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়। অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। কর্নেল হিসেবে বাড়িটি বরাদ্দ পান জিয়া। সেনা প্রধান হওয়ার পরও তিনি ওই বাড়িতেই থাকতেন। সেনা প্রধানের জন্য নির্ধারিত বাসভবনে যাননি। এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি ওই বাড়িতেই ছিলেন। ক্যান্টনমেন্টে সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিক একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার ব্যবস্থা করা হয় বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে তারিক সিদ্দিককে প্রথমে সেনানিবাসের মুটিং হাউসে থাকার পর বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর 208 নম্বর বাড়িটির নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেয়া হয়। নির্ভরযোগ্য সূত্র জানায় ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর যে বাড়িগুলো আছে তা স্টেশন হেডকোয়ার্টার থেকে দেখাশোনা করা হয়। অর্থাৎ সেনাবাহিনীর আবাসিক অ্যাকোমোডেশনের দায়িত্ব স্টেশন হেডকোয়ার্টারের। তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে স্টেশন হেডকোয়ার্টার থেকে তারেক সিদ্দিককে মুটিং হাউসে থাকতে দেয়া হয়। সরেজমিন মুটিং হাউস ও 208 নম্বর বাড়িটি এই প্রতিবেদক দেখে আসেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও সেনা প্রধানের বাসভবনের সামনে 3টি বাড়ি রয়েছে। এয়ার হাউস অর্থাৎ বিমান বাহিনী প্রধানের বাসভবন, মুটিং হাউস অর্থাৎ নৌবাহিনীর দ্বিতীয় প্রধানের বাসভবন এবং পথিকৃৎ অর্থাৎ সেনা প্রধানের এলপিআরে গেলে যে বাড়িতে থাকবেন সেটি। এই 3টি বাড়ির একটি মুটিং হাউসে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রথম দিকে থাকতেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক। বেশ লম্বা সময় তিনি ওই বাড়িতে ছিলেন। নতুন করে নির্মাণের আগে স্টাফ রোডের 208 নম্বর বাড়িতে থাকতেন ডিজি ডিএফআই। ওই বাড়ি ভেঙে তৈরি করা হয় আধুনিক নতুন বাড়ি। এটি নক্ষত্র বিল্ডিং লাগোয়া। বিমানবন্দর
থেকে এসে ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে রেল লাইন পার হয়ে হাতের ডান পাশে 208 নম্বর বাড়িটি, এর পাশেই নক্ষত্র ভবন। নক্ষত্র ভবনের ফ্ল্যাটগুলোয় থাকেন মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেল পদবীর সেনা কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারিক সিদ্দিকের জন্য 208 নম্বর বাড়িটি আধুনিক প্রযুক্তির সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন করে নির্মাণ ও সাজানো হয়। নক্ষত্র ভবনের পাশের এই বাড়িতে তারিক সিদ্দিককে রাখার কারণ ছিল জেনারেলদের নিয়ন্ত্রণ এবং চোখে চোখে রাখা। অর্থাৎ তারিক সিদ্দিক তার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি প্রভাব বলয় এস্টাবলিশ করতে ওই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেয়া হতো এ বাড়িতে। তারিক সিদ্দিক ভারতীয় গোয়েন্দা সংস্থা রর একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টে রয়ের আস্তানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশে ভারতে প্রকৃত হাই কমিশনার বলে ট্রল করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। 208 নম্বর বাড়িতে ব্যবসার দেন দরবার এবং কমিশন বাণিজ্যের বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এ বাড়িতে ডাকা হতো। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক। তাকে আয়নাঘরের কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলো তার মাধ্যমেই হয়েছে। তারেক সিদ্দিক গুম হওয়া ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, চৌধুরী আলম সহ বড় গুমগুলো করিয়েছিলেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসানকে দিয়ে। তারেক সিদ্দিকের ডানহাত হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তা স্বীকারও করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশনে 1,500-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারেক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পিছনে যে তারেক সিদ্দিকই দায়ী তার বহু প্রমাণ পেয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি 2টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারেক সিদ্দিকের ভূমিকা ছিল নৃশংস। তিনি 4 আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমান বাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করেছে এবং আরো করবে। পিলখানায় বিডিআর ম্যাসাকারে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর চাকরি শেষে তারেক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ আগে ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক সিদ্দিকের জন্য পদটি সৃষ্টি করেন। প্রথমে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায়, কিন্তু 2009 সালের পর নিরাপত্তা উপদেষ্টার পদটি মন্ত্রীর মর্যাদায় করা হয়। এর আগে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে তারেক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানার দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারেক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান। তিনি সেকেন্ড বিএমএ শর্ট সার্ভিস SS2 কমিশনের একজন অফিসার ছিলেন। শেখ জামালও ওই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারেক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন। শেখ হাসিনা তাকে নিরাপত্তা উপদেষ্টা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যম হয়ে যেত। এতে বাহিনীর প্রধানদের আন্ডারমাইন করা হতো। তারেক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন। নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালাল মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন। সশস্ত্র বাহিনীর প্রমোশন, বদলি, পদায়ন তারেক সিদ্দিক যেভাবে বলতেন সেভাবে হতো। 2009 সালের পর তারেক সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা হয়ে সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন। এরপর তারেক সিদ্দিক পদোন্নতির মাধ্যমে নিজস্ব একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন। ভূতাপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন ডিজি NSI জেনারেল মঞ্জুর ও জেনারেল জিয়া পদোন্নতি পান। অর্থাৎ একটি প্রভাব বলয় তৈরি করেন তারেক সিদ্দিক। 1996 সালের পর MiG-29 ফ্রিগেট BNS বঙ্গবন্ধু ক্রয় সহ দুর্নীতির বিষয়ে দুদকে মামলা হয়। ওই মামলায় শেখ হাসিনার সঙ্গে তারেক সিদ্দিকও ছিলেন, কিন্তু 2009 সালে ক্ষমতায় আসার পর ওই মামলাও ক্লিয়ার করে নেওয়া হয়। ডিরেক্টর জেনারেল ডিফেন্স পারচেজ সব সময় তারেক সিদ্দিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ফলে ডিফেন্স পারচেজের অস্ত্র, গোলাবারুদ সহ যাবতীয় সামরিক সরঞ্জাম কেনাকাটার কমিশন তিনি পেতেন। এমনকি সশস্ত্র বাহিনীর যাবতীয় রেশনের কমিশনও তারেক সিদ্দিক পেতেন। প্রতি কেজি চাল থেকে 1 টাকা, ডাল থেকে 2 টাকা হারে নিতেন বলে সূত্র জানায়। এতে বছরে 600 থেকে 1000 কোটি টাকা কমিশন পেতেন তারেক সিদ্দিক। বিষয়গুলো ক্যান্টনমেন্টের সশস্ত্র বাহিনীর লোকদের কাছে ওপেন সিক্রেটের মতো ছিল। তারেক
তারেক সিদ্দিকের বড় অপকর্ম দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর হাতে তুলে দেয়া। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করা যেখানে তার কাজ হওয়া উচিত ছিল সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন। ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। নিজস্ব একটি টিম নিয়ে তারেক সিদ্দিক অপকর্মগুলো করতেন। এই টিমের সদস্যরা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল হাসান, মেজর জেনারেল জোবায়ের, সাবেক এনএসআই ডিজি, মেজর জেনারেল হামিদ, মেজর জেনারেল আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস। এরা শেখ হাসিনা, তারেক সিদ্দিক ও ভারতীয় রয়ের অনুগত কর্মকর্তা হিসেবে সশস্ত্র বাহিনী মহলে পরিচিত ও আলোচিত। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে ঢুকিয়ে দেওয়ার দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারেক সিদ্দিকী ও তৎকালীন ডিজিএফআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সূত্র জানায়, রয়ের জন্য ডিজিএফআই এর কচুক্ষেত সদর দপ্তরের 2টি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল। ওই 2টি ফ্লোরে ডিজিএফআই এর কোনো কর্মচারীর প্রবেশ নিষিদ্ধ ছিল। র ক্যান্টনমেন্টে বসেই আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত। রয়ের অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারেক সিদ্দিক তার 208 নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানোই ছিল তাদের প্রধান কাজ। একইভাবে জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক সেনানিবাস এলাকায় এনএসআই এর আর্মি উইংও গড়ে তোলেন। এই উইং এর 3টি অফিস ছিল, একটি সেনানিবাসের ভেতরে, অন্য 2টি বনানীর ডিওএইচএস এলাকা ও লেকশোর হোটেলের নিচে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এই অফিসে কাজ করতেন। এরা তারেক সিদ্দিক ও শেখ হাসিনার প্রতি খুবই অনুগত ছিলেন, একেবারে ডিএনএ টেস্টেড। কাগজে কলমে এই অফিসের কোনো রেকর্ড রাখা হয়নি। এই অফিসে যারা কাজ করতেন তাদের বেতন ভাতা সরকার থেকে দেয়া হতো না। এনএসআই এর সোর্স মানি থেকে এই বেতন ভাতা দেয়া হতো। গাড়ি এবং অফিস ভাড়াও ছিল সোর্স মানির টাকায়। এই উইং এনএসআই এর অর্গানোগ্রামে নেই এবং এর কোনো সরকারি অনুমোদনও ছিল না। এনএসআই এর রেকর্ডের অস্তিত্ব রাখা হয়নি। এই উইং এর কাজ ছিল রয়ের কচুক্ষেত উইং থেকে আসা নির্দেশাবলী পালন এবং ওই অফিসকে ফিডব্যাক দেয়া। কর্নেল মোস্তফা নামে একজন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এই উইং এর দায়িত্বে ছিলেন। তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকের খুবই বিশ্বস্ত একজন কর্মকর্তা বলে জানা গেছে। সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তাও তারেক সিদ্দিকের অপকর্মে যোগ দেন। এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের তৎকালীন ডিজি মোখলেসুর রহমান, তৎকালীন আইজিপি শহীদুল ইসলাম সহ অন্যরা। এরা তারেক সিদ্দিকের হাউস ও পরে 208 নম্বর বাড়িতে যাতায়াত করতেন, মিটিং করতেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতেন। তারেক সিদ্দিকের মিশনে র্যাব পুলিশ যুক্ত হওয়ায় গুম ও আয়নাঘরে শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকেনি, সারা দেশে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সেনা ও পুলিশ র্যাব কর্মকর্তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত গুম করবে এবং আয়নাঘরে নিয়ে মানুষকে বন্দী করবে। গুলশান লেকশোর হোটেলের গ্রাউন্ড ফ্লোরেও অফিস গড়ে তোলা হয় অপকর্ম বাস্তবায়নের জন্য। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক তার পছন্দের লোকদের সব সময় ডিজিপিডি হিসেবে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করতেন। তারেক সিদ্দিকের ব্লেসিং ছাড়া কেউ এ পদে যেতে পারতেন না। এমনই এক সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার। তার মাধ্যমে হাতিরঝিল প্রকল্প ও পদ্মা সেতু প্রকল্প থেকে মোটা অঙ্কের কমিশন পেয়েছেন তারেক সিদ্দিক। ডিজিপিডি হিসেবে দায়িত্ব শেষে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান অবসরে যাওয়ার পর তারেক সিদ্দিক তাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। তার মাধ্যমে পূর্বাচল, রূপগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে বহু জায়গা জমির মালিক হন তারেক সিদ্দিক। তার ও তার স্ত্রী কন্যাদের নামে 45টি প্লট, ফ্ল্যাট ও 100 বিঘা জমি রয়েছে বলে জানা গেছে। প্রচ্ছায়া নামে একটি কোম্পানি আছে তারেক সিদ্দিকের। ঢাকার নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে প্রচ্ছায়ার মাধ্যমে ঢাকার পূর্বাচল, রূপগঞ্জ ও গাজীপুর এলাকার বহু জমির মালিক হন তিনি। স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা ও নুরিন সিদ্দিক প্রচ্ছায়ার পরিচালক ছিলেন। 2016 সালে দখল করা বেশ কিছু প্লট তিনি বিক্রি করে দেন। সেনাবাহিনী থেকে অবসরের পর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার 2024 সালের এপ্রিলে রাজুকে চেয়ারম্যান হিসেবে যোগ দেন 2 বছরের চুক্তিতে। রাজুকের এই চেয়ারম্যান নিজে দুর্নীতি করেন এবং তারেক সিদ্দিককেও কমিশন এবং জায়গা জমির ব্যবস্থা করে দেন। সম্প্রতি তাকে রাজুক চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়েছে। দুদক তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে। ইতিমধ্যেই তার
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারেক সিদ্দিকের দুর্নীতির সহযোগী আরেক কর্মকর্তা হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবু সাইদ মাসুদ। তাকেও তারেক সিদ্দিক ইঞ্জিনিয়ারিং চিফ করেন। তিনি হাতিরঝিল ও পদ্মা সেতু প্রকল্পের কর্ণধার ছিলেন। এই দুটি প্রকল্প থেকেও বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেন তারেক সিদ্দিক ও আবু সাইদ মাসুদ। ব্রিগেডিয়ার জেনারেল আবু সালে নির্বাচন কমিশনের এনআইডি প্রকল্পের প্রধান ছিলেন। মেজর পদে থাকা অবস্থাতেই তারেক সিদ্দিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে তারেক সিদ্দিকই তাকে সহায়তা করেন। এনআইডি প্রকল্পের স্ক্যান্ডালে জড়িত এই কর্মকর্তাকেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিকও দুর্নীতিপরায়ণ ছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে। সামরিক ও বেসামরিক প্রশাসনের বড় বড় বদলি ও পদোন্নতি ছাড়াও ব্যবসা পাইয়ে দিয়ে বড় অঙ্কের ঘুষ দিতেন বলে অভিযোগ রয়েছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক বিমানবন্দরের যাবতীয় ব্যবসা বাণিজ্য ও কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তার বিশ্বস্ত ও দুর্নীতিপরায়ণ 3 কর্মকর্তার মাধ্যমে। এরা হলেন গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এস.এম. নাজমুল আনাম, গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান এবং গ্রুপ ক্যাপ্টেন আলমগীর। গ্রুপ ক্যাপ্টেন আনাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের সাবেক পরিচালক। তার আরেকটি পরিচয় হলো তিনি ঢাকা উত্তরের তৎকালীন মেয়র আতিকের বোনের স্বামী। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের ব্যাংকক অফিসে কর্মরত। বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে সহযোগিতার জন্য ব্যাংকক থেকে ছুটে আসেন গ্রুপ ক্যাপ্টেন আনাম। মইনুল ইসলামকে বিমানবন্দর দিয়ে পার করে দেওয়ার লক্ষ্যে তিনি আসেন, কিন্তু তিনি বিমানবন্দরে ধরা পড়ে যান। স্ত্রী সহ পরিবারের অন্যদের যেতে দেয়া হলেও মইনুল ইসলামকে আটকে দেয়া হয়, যদিও তার ইমিগ্রেশন হয়ে গিয়েছিল। গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত 7 বছর শেখ হাসিনার এডিসি ছিলেন। এরপর গ্রুপ ক্যাপ্টেন আনামের জায়গায় তাকে বসানো হয়। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর নিয়ম নীতি ভঙ্গ করা হয়েছে। এডিসিও ডেপুটেশন পোস্ট। নিয়ম হলো ডেপুটেশন থেকে প্যারেন্ট অর্গানাইজেশনে ব্যাক করে আবার ডেপুটেশনে যাওয়া যায়, কিন্তু জিয়াউল আহসানের ক্ষেত্রে তা মানা হয়নি। এডিসি থেকে বিমানবন্দরে ডেপুটেশনের পোস্টিং করা হয়, অর্থাৎ ডেপুটেশন টু ডেপুটেশন। এর মধ্যে সবকটি প্রমোশনও তিনি পেয়ে যান। তিনি স্কোয়াড্রন লিডার হিসেবে এডিসি ছিলেন, উইং কমান্ডার হয়ে সিভিল অ্যাভিয়েশনে যান, একই জায়গায় গ্রুপ ক্যাপ্টেন হন। শমী কায়সারের বয়ফ্রেন্ড ছিলেন তিনি। এয়ারপোর্টে অনেক ব্যবসা শমী কায়সারের কোম্পানিকে ইজারা দেন জিয়া, এখনো তা রয়ে গেছে। তেমনি তারেক তার আরেক বিশ্বস্ত কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন আলমগীরকে দিয়ে অ্যাভিয়েশন খাত নিয়ন্ত্রণ করতেন। গ্রুপ ক্যাপ্টেন আলমগীর বিমানবন্দরে নিয়োজিত আভালন কোম্পানি তারেক সিদ্দিকের হয়ে দখল করে নেন। প্রতিষ্ঠানটি ছিল গাজীপুরের সাবেক মেয়র বিএনপি নেতা অধ্যাপক এম.এ. মান্নানের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম রনির। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিক গত বছরের 5 আগস্ট পরিবার সহ বাংলাদেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তারা লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে। তারেক সিদ্দিক সহ তার পরিবারের সদস্যরা মাল্টার নাগরিকত্ব চেয়ে পাননি। দুর্নীতি, অর্থ পাচার, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগ থাকায় তাদের দেশটির নাগরিকত্ব দেয়নি। তারেক সিদ্দিক তার মেয়ে বুশরা সিদ্দিককে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দেন। ওই ফ্ল্যাটেই বর্তমানে তারা অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দুর্নীতি দমন কমিশন তারেক সিদ্দিক, তার স্ত্রী ও তার 2 মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে। তাদের নামে একাধিক মামলাও হয়েছে। ইতিমধ্যেই তারা পালিয়ে গেলেও আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের 13টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যশোরে আওয়ামী লীগের পালিয়ে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনেকেই এলাকায় ফিরতে শুরু করেছেন। দীর্ঘদিন পালিয়ে থাকা এসব নেতাকে পুনর্বাসনে সহযোগিতার অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপির প্রভাবশালী কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকা লেনদেন সহ অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে এসব আওয়ামী নেতাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা। বিএনপির জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারাও এই অভিযোগ অস্বীকার করছেন না। তারা বলছেন প্রমাণ সাপেক্ষে যে কোনো অপকর্মের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে পলাতক চেয়ারম্যানদের এলাকায় ফিরতে সহায়তা করছেন প্রধানত বিএনপির স্থানীয় পর্যায়ের কিছু নেতা। এ কাজে বিস্তর অর্থকরী লেনদেন হয়েছে। এমনকি একজন ইউপি চেয়ারম্যানকে পুনর্বাসনের জন্য বিএনপির এক নেতাকে 40 লাখ টাকা পর্যন্ত অফার করা হয়েছে। এ ধরনের অভিযোগ সবচেয়ে বেশি রয়েছে মনিরামপুর, চৌগাছা ও কেশবপুর উপজেলায়।
মনিরামপুরের গা ঢাকা দেয়া চেয়ারম্যানদের মধ্যে শ্যামকুর ইউনিয়নের আলমগীর হোসেন, ভোজগাতির আব্দুর রাজ্জাক, হরিদাসকাটির আলমগীর কবির লিটন, খেদাপাড়ার আব্দুল আলিম জিন্না এলাকায় ফিরে এসেছেন। এদের এলাকায় ফেরার পরিবেশ তৈরিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং যুগ্ম সম্পাদক নিস্তার ফারুক মুখ্য ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে নিস্তার ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আসাদুজ্জামান মিন্টু বলেন, দলের কোনো নেতা আওয়ামী লীগের চেয়ারম্যানদের ফিরতে সহযোগিতা করেছেন এ কথা সত্য। আমার বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে, আপনারা তদন্ত করে দেখুন অভিযোগ ঠিক কিনা। মিন্টু বলেন, তবে একটা অফার এসেছিল, দুর্বাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মাঝারুল ইসলামকে পুনর্বাসনে সহায়তা করলে 40 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেয়া হয়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। স্থানীয় বিএনপি ও এলাকাবাসী জানায়, চৌগাছার ফুলসারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী এলাকায় ফেরেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের আশ্বাসে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মাসুদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজকে দেখে শুনে রাখছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুস সামাদ এবং যুবদলের উপজেলা সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শিমুল। ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান SM মমিনুর রহমানকে নিরাপত্তা দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। চৌগাছা সদর ইউপির চেয়ারম্যান আবুল কাশেমকে দেখে শুনে রেখেছেন উপজেলা বিএনপি সভাপতি M A সালাম। জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিস্টার সিরাজুল ইসলামকে নিরাপত্তা দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমানকে পুনর্বাসনে রেখেছেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান মেম্বার। সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবুর রহমান হবি উপজেলা বিএনপি সভাপতি M A সালামের আপন ভগ্নিপতি। বিএনপি সভাপতি তাকে দেখভাল করছেন। অবশ্য উপজেলা বিএনপি সভাপতি M A সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, দলের জন্য আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করেছেন। আওয়ামী লীগের কাউকে শেল্টার দেয়া তার পক্ষে অবাস্তব চিন্তা। তবে তিনি তৃণমূলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের শেল্টার দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। বিশেষ করে পাশাপোল, স্বরূপদহ, দুলিয়ানি সহ কয়েকটি ইউনিয়নে এমন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা যুক্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। কেশবপুরের 11টি ইউনিয়ন পরিষদের অন্তত 8 জন চেয়ারম্যান 5 আগস্টের পর পালিয়ে যান। তাদের মধ্যে মঙ্গলকোট ইউনিয়নের আব্দুল কাদের, সুফলাকাটির মঞ্জুর রহমান মঞ্জু সহ কয়েকজন ইতোমধ্যে এলাকায় ফিরেছেন। অভিযোগ, উপজেলা ও পৌর বিএনপির কয়েক শীর্ষ নেতা টাকার বিনিময়ে আওয়ামী চেয়ারম্যানদের পুনর্বাসন করছেন। কেশবপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস বলেন, পলাতকরা এলাকায় ফিরে এসেছেন কিনা তা জেনে বলতে হবে, আর বিএনপি নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অসত্য। বাঘারপাড়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্য সব চেয়ারম্যান প্রকাশ্যে রয়েছেন। স্থানীয় বিএনপির এক পক্ষের অভিযোগ, দলের কেন্দ্রীয় নেতা TS আইয়ুবের প্রশ্রয়ে আওয়ামী লীগ চেয়ারম্যানরা বহাল তবিয়তে আছেন। তবে TS আইয়ুব এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, 5 আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তিনি কারাগার থেকে বেরিয়েছেন 28 আগস্ট। তিনি বলেন, মাঝের 23 দিন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানরা কার শেল্টারে ছিলেন। কাউকে রক্ষা বা তাড়ানোর দায়িত্ব তার নয়। কোনো চেয়ারম্যানকে বিতাড়িত করলে তার বিরুদ্ধেই গণমাধ্যমে লিখবে বলে জানান তিনি। ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চ্যাটার্জি, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুকে বিএনপির স্থানীয় কয়েক নেতা শেল্টার দিয়ে রেখেছেন বলে অভিযোগ। শঙ্করপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামশেদ আলী জানান, তাদের ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য গত 26 মে তালা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ তার দলের কয়েক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন। তবে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা ভুল বুঝতে পেরে আগের অবস্থান থেকে সরে এসেছেন। অভয়নগরের চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান 5 আগস্টের পর পালিয়েছিলেন। সম্প্রতি তিনি দুটি বড় দলের স্থানীয় নেতার প্রশ্রয়ে এলাকায় ফিরেছেন।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানদের শেল্টার দেওয়ার বিষয়টি স্বীকার করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। তিনি আমার দেশকে বলেন, কোনো নেতা এমন কাজে যুক্ত হয়ে পড়েছেন বলে খবর আসছে। যে কোনো নেতার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলের জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, উত্থাপিত অভিযোগকে অমূলক বলতে পারছেন না তিনি, তবে অভিযোগ সুনির্দিষ্ট না হলে কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। যশোর জেলার ৮ উপজেলায় মোট ৯৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। বিতর্কিত নির্বাচনে এসব ইউনিয়নের প্রায় সবগুলোতে আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান হন। ফ্যাসিবাদী সরকারের পতনের পর তাদের বড় অংশই জনরোষে পড়ার আশঙ্কায় পালিয়ে যান। কেউ আশপাশের বিভিন্ন শহরে অবস্থান নিয়ে মাঝে মধ্যে অল্প সময়ের জন্য সন্তর্পণে এলাকায় প্রবেশ করেন। ইউপির কার্যক্রম স্বাভাবিক রাখতে কয়েক দফায় পলাতক চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে যশোরে এখন পর্যন্ত ২৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদেরই অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক নিযুক্ত করা হয়। বেশ কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন। তবে এর মধ্যে শুধু চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজেই ইস্তফা দিয়েছিলেন। আর একমাত্র উপজেলা বাঘারপাড়া, যেখানে কোনো ইউনিয়ন চেয়ারম্যানকে অপসারণ করা হয়নি। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান আমার দেশকে বলেন, অনুপস্থিত চেয়ারম্যানদের অপসারণ একটি চলমান প্রক্রিয়া, ফলে অপসারিত চেয়ারম্যানের সংখ্যা বাড়তে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।